হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা ক্লাস 11 এর ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক। সেটা হচ্ছে সার্কুলার মোশন অফ আ কার অন আ ব্যাংক রোড। মানে রাস্তায় যখন ঢাল থাকবে, কার্ভ থাকবে বা ব্যাংক থাকবে রাস্তাটা। তবে সেটা পড়ার আগে আমরা পড়বো লেভেল রোডে কিভাবে কারের সার্কুলার মোশন হয়। তাহলে ফার্স্টে আমরা দেখব সার্কুলার মোশন of a car on a level road। আচ্ছা, লেভেল রোড বলতে যেখানে ব্যাংক নেই রাস্তাটা, মানে ঢালু নেই, একদম প্লেন রাস্তা, হরাইজন্টাল। সেখানে কিভাবে হয় সেটা আমরা দেখি। ধরা যাক এটা আমরা কারের ফ্রন্ট পার্টটা আঁকছি। একটা কার এই রাস্তা দিয়ে কার্ভ রোডটা দিয়ে আসছে, সার্কুলার মোশন করবে। আচ্ছা, নর্মাল টেন্ডেন্সি একটা অবজেক্টের কি হবে? ও যখন এই পাথে আসছে, ও কেন কার্ভ পাথটা ফলো করবে? ও তো স্ট্রেট বেরিয়ে যাবে। ওর টেন্ডেন্সি কি হবে? এই রাস্তা দিয়ে আসছে, এসে স্ট্রেট বেরিয়ে যাবে। একটা অবজেক্ট সার্কুলার পাথটায় কেন আসবে? মনে রাখতে হবে, সার্কুলার মোশন হওয়ার জন্য সেন্ট্রিপিটাল ফোর্স কিন্তু মাস্ট। সেন্ট্রিপিটাল ফোর্স বলতে একটা ফোর্স যেটা অবজেক্টটাকে সার্কেলের সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করবে। মানে ওর ন্যাচারাল পাথ হওয়া উচিত ছিল এইভাবে এসে বেরিয়ে যাওয়া, বাট ও যে এই কার্ভ পাথে আসছে তার কারণ হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স ছাড়া কিন্তু সার্কুলার মোশন পসিবল না। এখন এইখানে গাড়িটায় সেন্ট্রিপিটাল ফোর্স কোথায় আছে? গাড়িটা যে এই কার্ভ পাথটা ফলো করছে, ওখানে সেন্ট্রিপিটাল ফোর্স কোথায়? মাথায় রাখতে হবে, এখানে কিন্তু সেন্ট্রিপিটাল ফোর্স দিচ্ছে গাড়ির চাকা আর রাস্তাটার মধ্যেকার যে ফ্রিকশন, দুটো চাকা যে ফ্রিকশন আছে, আমরা যেহেতু ফ্রন্ট পার্টটা এঁকেছি সেইভাবেই বলছি। এই যে ফ্রিকশন এফ, মানে কারটার ন্যাচারাল টেন্ডেন্সি হওয়া উচিত ছিল কি এই রাস্তা দিয়ে স্ট্রেট বেরিয়ে যাবে, বাট ও কার্ভ পাথটা ফলো করছে কেন? কারণ ফ্রিকশন আছে। ফ্রিকশন ওকে বাইরের দিকে যেতে দিচ্ছে না, ওকে এই কার্ভ পাথটায় ধরে রেখেছে। ঠিক আছে, তবে মাথায় রাখতে হবে ফ্রিকশনেরও কিন্তু একটা লিমিট আছে। মানে আমি এই রাস্তা ফলো করে আসছি, ফ্রিকশন আমাকে হেল্প করছে, বাট ফ্রিকশনেরও হেল্প করার একটা মানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে, তার বাইরে ও পারবে না হেল্প করতে। এখন সেটা কিভাবে ডিপেন্ড করছে? মনে রাখতে হবে, এম মাসের একটা অবজেক্ট যখন ভি ভেলোসিটি নিয়ে ট্রাভেল করছে, তখন ওকে এই কার্ভ পাথে রাখার জন্য, মানে এই পাথটা ফলো করানোর জন্য আমার যে সেন্ট্রিপিটাল ফোর্সটা দরকার সেটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, যেখানে আর হচ্ছে রেডিয়াস অফ দা পাথ। কি বললাম? এম মাসের একটা অবজেক্ট ভি ভেলোসিটি নিয়ে ট্রাভেল করছে, আর রেডিয়াসের একটা সার্কুলার পাথে, তাহলে ওকে ওই পাথটাতে রাখার জন্য আমার এম ভি স্কোয়ার বাই আর সেন্ট্রিপিটাল ফোর্স দরকার। এবার মনে রাখতে হবে, যদি আমার ভিটা মানে ভেলোসিটিটা প্রচন্ড বেশি হয়, তাহলে এই ভ্যালুটা তো বাড়বে। এবার ফ্রিকশন ওকে অ্যাডজাস্ট করছে, মানে ফ্রিকশনই ওর এই দরকারি সেন্ট্রিপিটাল ফোর্সটা ওকে দিচ্ছে, বাট ফ্রিকশনের একটা লিমিট আছে। একটা লিমিটের পর ফ্রিকশন আর ওকে আটকাতে পারবে না। মানে যদি ভিটা বাড়তেই থাকে, একটা লেভেলের পর ফ্রিকশন হাত তুলে দেবে, বলবে আমি আর আটকাতে পারবো না। ও তখন কি টেন্ডেন্সি হবে? ও তখন দরকারি সেন্ট্রিপিটাল ফোর্সটা পাবে না, তখন বাইরের দিকে স্কিড করবে। তাই তো? তার মানে এই যে ফ্রিকশনটা আমি বলছি, ফ্রিকশনটা কি হওয়া উচিত? আইদার দরকারি সেন্ট্রিপিটাল ফোর্সের থেকে বেশি হওয়া উচিত বা সমান হওয়া উচিত, তাই না? ফ্রিকশনটা যে সেন্ট্রিপিটাল ফোর্সটা ওকে এই পাথে ধরে রাখার জন্য দরকার, আইদার তার থেকে বেশি হবে বা সমান হবে। এখন মনে রাখতে হবে, ফ্রিকশন কিন্তু একটা সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। মানে এরম না যে ভেলোসিটি একটু বেশি হওয়া মানে আমি বাইরের দিকে স্কিড করব না। যত ভেলোসিটি বাড়বে ফ্রিকশন নিজের ভ্যালুটাও বাড়াবে, কারণ ফ্রিকশন ইজ আ সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। তাই ভেলোসিটি বাড়ার সাথে সাথে ফ্রিকশনও বাড়বে। বাট ওই যে আগে বললাম, ফ্রিকশনের একটা লিমিট আছে, যেটাকে আমরা লিমিটিং ফ্রিকশন বলি। ফ্রিকশন চ্যাপ্টারে এগুলো পড়বে। এখন তারও বাইরে যদি ভেলোসিটি বাড়তে থাকে, মানে ভেলোসিটি একটা লেভেল অবধি বাড়ছে, ফ্রিকশন ওকে ব্যালেন্স করছে, ম্যানেজ করছে,
কিন্তু ভেলোসিটি বাড়তে বাড়তে এক সময় এরকম হবে যে ফ্রিকশন আর ওকে ব্যালেন্স করতে পারবে না, তখন কিন্তু ও স্কিড করবে। তাহলে ফ্রিকশনটা আইদার ওই mv স্কয়ার বাই আর মানে দরকারি সেন্ট্রিপিটাল ফোর্সের সাথে ইকুয়াল হওয়া উচিত বা তার থেকে বেশি হওয়া উচিত। যদি ফ্রিকশনটা তার থেকে কম হয়, তার মানে ওকে আটকানোর জন্য যে সেন্ট্রিপিটাল ফোর্সটা দরকার ছিল ফ্রিকশন সেটা দিতে পারছে না, তখন কিন্তু স্কিড করবে। আচ্ছা, এর ওপর গাড়িটার ওপর কি কি ফোর্স কাজ করছে আমরা দেখো। গাড়িটার ওয়েট কাজ করছে নিচের দিকে mg, নর্মাল রিয়াকশন ফোর্স কাজ করছে আর, ফ্রিকশন কাজ করছে এইদিকে। তাহলে ফ্রিকশন গ্রেটার দ্যান ইকুয়াল টু হওয়া উচিত mv স্কয়ার বাই আর। এবার ফ্রিকশন মানে কি? ফ্রিকশন মানে হচ্ছে মিউ আর। মিউ মানে মিউটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, এটা ফ্রিকশন চ্যাপ্টারে আছে। মিউ আর সেটা হচ্ছে ফ্রিকশন। এখন মিউ আরটা হওয়া উচিত mv স্কয়ার বাই আর এর থেকে বড় বা ইকুয়াল। এখন আর কি? আর মানে কি? mg, তো মানে গাড়ির যেটা ওয়েট, যেটা কিনা নিচের দিকে কাজ করছে, তাকে ব্যালেন্স করছে কে? নর্মাল রিয়াকশন ফোর্স। তাহলে আর এর জায়গায় আমি লিখতে পারি মিউ mg গ্রেটার দ্যান ইকুয়াল টু mv স্কয়ার বাই আর। m ক্যান্সেল হলো, কি পড়ে থাকলো? মিউ g গ্রেটার দ্যান ইকুয়াল টু v স্কয়ার বাই আর। আচ্ছা, এখান থেকে কি বলা যায় v স্কয়ার লেস দ্যান ইকুয়াল টু মিউ আর জি। তাহলে v লেস দ্যান ইকুয়াল টু রুট ওভার মিউ আর জি। তার মানে ভেলোসিটিটা মিউ আর জি, যে রুট ওভার মিউ আর জি, এর থেকে কম হবে বা এর ইকুয়াল হবে। আচ্ছা, খেয়াল করো, এইখান থেকে কি আমরা এরম বলতে পারি যে ভি ম্যাক্স মানে ম্যাক্সিমাম ভেলোসিটিটা হওয়া উচিত রুট ওভার মিউ আর জি, তাই তো? কারণ ভি এর ভ্যালুটা আইদার মিউ আর জি থেকে ছোট হবে বা মিউ আর জির ইকুয়াল হবে। তার মানে ম্যাক্সিমাম ভেলোসিটি হতে পারে রুট ওভার মিউ আর জি। আচ্ছা, এটা কিসের ম্যাক্সিমাম ভেলোসিটি বললাম? মানে আমি যদি চাই গাড়িটা একটা পাথ ফলো করে সার্কুলার মোশনটা করুক। এখন কথা হচ্ছে, এই যে আমি বললাম ভি ম্যাক্স, যদি ভেলোসিটি এর থেকে কম হয় তাহলে কি হবে? দেখো, যদি ভেলোসিটি এর থেকে কম হয় তাহলে দরকারি সেন্ট্রিপিটাল ফোর্স কম হলে ফ্রিকশন নিজেকে অ্যাডজাস্ট করে নেবে। আমরা তো আগেই পড়েছি ফ্রিকশন হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। মানে যদি ভেলোসিটি কম হয় মানে সেন্ট্রিপিটাল মানে ভি কমে যাচ্ছে, তো মানে দরকারি সেন্ট্রিপিটাল ফোর্স কমে গেল, ফলে ফ্রিকশন সেই মতো নিজেকে কমিয়ে নেবে, অ্যাডজাস্ট করে নেবে। মানে এরম না কিন্তু যে এর থেকে কম ভেলোসিটি নিয়ে চললে গাড়িটা পাথের এইদিকে সরে আসবে, তা কিন্তু না। কিন্তু যদি এর থেকে বেশি ভেলোসিটি নিয়ে চলে তখন কিন্তু গাড়িটা স্কিড করবে। কোন দিকে? আউটওয়ার্ড, রাস্তার ওই দিকে স্কিড করবে। মানে দরকারি যে সেন্ট্রিপিটাল ফোর্সটা সেইটা ফ্রিকশন দিতে পারছে না, মানে আমার ভেলোসিটি এতটাই হয়ে গেছে যে ফ্রিকশন আর আমাকে আটকাতে পারছে না, আমি তখন স্কিড করব বাইরের দিকে। হ্যাঁ, এখন এটা ঠিক যে স্কিড করা মানেই কি গাড়িটা রাস্তার বাইরে চলে যাবে, ব্যাপারটা সেরকম না। রাস্তারটা একটা উইথ আছে, মানে যদি ভেলোসিটি বেড়ে যায় আমি আর ওই পাথে থাকতে পারবো না, আমাকে হয়তো আর একটু বেশি রেডিয়াস নিয়ে ঘুরতে হবে। কারণ আমরা যদি একটা সার্কুলার পাথে ধরো আমরা টার্ন নিচ্ছি, অবভিয়াসলি আমরা তখন গাড়ির স্পিডটা কমাই। যদি সেম স্পিড রাখি কি হবে? আমাকে বড় রেডিয়াস নিয়ে ঘুরতে হবে। মানে যদি আমার ভেলোসিটিটা এই ম্যাক্সিমাম ভেলোসিটি থেকেও বেশি হয়ে যায় তখন আমি আর এই পাথে থাকতে পারবো না, তখন হয়তো আমি বাইরের দিকে একটু স্কিড করবো। হ্যাঁ, ফলে আমাকে হয়তো আরেকটু বড় রেডিয়াস নিয়ে ঘুরতে হবে। হ্যাঁ, অবশ্যই বাড়তে বাড়তে এমন জায়গায় চলে যাবো না যে আমি রাস্তার বাইরে চলে যাব, তখন তো আমি মানে সেইটুকুও যদি নর্মাল মানে ফ্রিকশন আমাকে না আটকাতে পারে আমি তো বাইরেই বেরিয়ে যাব। মানে ভেলোসিটিটা এতটাও বেশি হবে না যে আমি রাস্তাটার পুরো উইথটার মধ্যেও থাকতে পারলাম না, তার বাইরে বেরিয়ে গেলাম। তবে এর থেকে একটু বেশি হওয়া মানেই যে আমি বেরিয়ে যাব বাইরে তা না, অবভিয়াসলি রাস্তার একটা উইথ থাকবে, আমি বড় রেডিয়াস নিয়ে কিন্তু পাথটা মানে মানে বড় রেডিয়াস নিয়ে ঘুরতে পারবো। এখন হয়তো এই পাথটা ফলো করতে পারবো না, তার জন্য আমার রেডিয়াসটা বেড়ে যাবে, কারণ আমি যদি বেশি স্পিড নিয়ে ঘুরি আমি বাইরের দিকে স্কিড করব। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি, যে ভেলোসিটিতে চললে আমি একটা পাথ ফলো করে ঘুরতে পারবো। যদি এর থেকে বেশি হয় আমাকে বড় রেডিয়াস নিয়ে ঘুরতে হবে, আর যদি এর থেকে কম হয় তাহলেও আমি এই পাথে ঘুরতে পারবো, কারণ ফ্রিকশন একটা সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, ও ওর মতো নিজেকে কমিয়ে নেবে।
তাহলে মনে হতে পারে তাহলে ও নিজেকে বাড়িয়ে নিচ্ছে না কেন? না, বাড়িয়ে তো নিয়েছে, কিন্তু একটা লিমিট আছে, তারপরেও বাড়াতে পারবে না। এটা তো ওই জন্য আমরা পড়েছি ভি ম্যাক্স। এর কম ভেলোসিটি নিয়ে আমি চলতে পারবো এই পাথে, কিন্তু এর বেশি ভেলোসিটি নিয়ে চললে আমাকে পাথটা চেঞ্জ করতে হবে, মানে হয়তো বড় রেডিয়াস নিয়ে ঘুরতে হতে পারে। এরকম করতে করতে আমার ভেলোসিটি যদি খুব বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমি হয়তো রাস্তার বাইরে চলে যাবো। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে, ভেবে দেখো তো, তার মানে কোন রাস্তায় বা কোনো সার্কুলার পাথে আমার টার্নিংটা পুরোপুরি ডিপেন্ড করছে কার উপর? ফ্রিকশনের উপর। এখন ফ্রিকশনের উপর কি আমরা পুরোপুরি ভরসা করতে পারি? ধরো কালকে যে রাস্তায় তুমি একটা স্পিড নিয়ে টার্ন করেছো, আজকে সেই রাস্তায় সেম স্পিডে টার্ন করতে গিয়ে দেখলে স্কিড করে গেল। হয়তো কালকে বৃষ্টি হয়েছে সারাদিন, রাস্তাটা ভেজা, অবভিয়াসলি ফ্রিকশন কমে গেছে। এছাড়াও আরেকটা কারণ কি, আমার পুরোপুরি ফ্রিকশনের উপর ডিপেন্ড করা মানে মানে গাড়ির যে চাকা, টায়ার, তার মধ্যেও তো একটা ওয়্যার অ্যান্ড টিয়ার হবে, মানে নষ্ট হবে চাকাটা। ফলে আমরা পুরোপুরি ফ্রিকশনের উপর সবসময় ডিপেন্ড করব না। তাহলে কি হবে? তখনই আসে ব্যাংকড রোডের কনসেপ্ট। মানে বড় বড় হাইওয়েতে যেখানে ধরো গাড়ি অনেক স্পিডে চলে, সেখানে কিন্তু শুধুমাত্র ফ্রিকশনের উপর ভরসা করা হয় না, কারণ ফ্রিকশন তো আজকে যা আছে কালকে তা নাও থাকতে পারে। ওই যে বললাম, বৃষ্টি হতে পারে, অন্যান্য অনেক কারণে ফ্রিকশন কমে গেল। তুমি দেখলে কালকে তো এই রাস্তা দিয়ে দিব্যি স্পিডে আমরা টার্ন নিয়েছি, আজকে ওই সেম স্পিডে টার্ন করতে গিয়ে আমি স্কিড করছি বাইরের দিকে। ফলে ফ্রিকশনের উপর পুরোপুরি ডিপেন্ড করব না। তখন আসবে আমাদের ব্যাংক রোড, মানে রাস্তাটার মধ্যে একটা ইনক্লিনেশন আসে। চলো কিরকম দেখা যাক। on a banked road। আচ্ছা, মনে হতে পারে ব্যাংক রোড কিভাবে আমাকে সেন্ট্রিপিটাল ফোর্স দেবে, বা কিভাবে আমার ফ্রিকশনের সাথে সাথে আমাকে হেল্প করবে ওই পাথে থাকার জন্য। দেখা যাক। মানে এইটা হচ্ছে রাস্তাটা। এখন এই গাড়িটার ওয়েট কাজ করবে কোন দিকে? এম মাসের মনে করো গাড়িটা। আচ্ছা, নর্মাল রিয়াকশন ফোর্স কাজ করবে কোন দিকে? এই দিকে। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা থিটা, মানে এই অ্যাঙ্গেলটা কত হবে? থিটা, তাই তো? এই অ্যাঙ্গেলটা থিটা, মানে এইটা থিটা হচ্ছে তো। আচ্ছা, কিভাবে হচ্ছে দেখে, খুব সিম্পল ভাবে দেখাই। এইটা যদি থিটা হয়, তাহলে আমি দেখবো এইটা কত হচ্ছে। আচ্ছা, এটা থিটা, এটা কত? 90। আচ্ছা, তাহলে এইটা কত হবে? 180 মাইনাস 90 প্লাস থিটা কত হচ্ছে? 90 ডিগ্রি মাইনাস থিটা। তার মানে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার এই পুরোটা তো 90 ডিগ্রি, এই পুরোটা তো 90 ডিগ্রি, তার মধ্যে এইটুকু হচ্ছে 90 মাইনাস থিটা। তাহলে এইটুকু কত হবে দেখা যাক। 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে কত থাকলো? এইটা থিটা। ক্লিয়ার? তার মানে এইটা যদি থিটা, এটা থিটা হবে। আচ্ছা, এটা মুছে দিই। আচ্ছা, তাহলে দেখা যাক। আচ্ছা, এইটা থিটা মানে এটাও তো থিটা, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। নর্মাল রিয়াকশন ফোর্স কে আমি আর ধরছি, তাহলে আরটা, আর এর একটা কম্পোনেন্ট যার সঙ্গে আর থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, সেই কম্পোনেন্টটা কি হবে? আর কস থিটা। এগুলো কিন্তু সব ভেক্টর চ্যাপ্টারে ছিল। ভেক্টরটা যে কম্পোনেন্টের সঙ্গে থিটা ক্রিয়েট করবে, সেই কম্পোনেন্টটা সবসময় কসে হবে, তার সঙ্গে পারপেন্ডিকুলার যে কম্পোনেন্টটা থাকে সেটা হবে সাইনে। তাহলে এই কম্পোনেন্টটা হবে আর সাইন থিটা। এই যে আমি যখন কার্ভ মানে ইনক্লাইন করলাম রাস্তাটা, হ্যাঁ,
রাস্তাটা ইনক্লাইন করার জন্য যে নর্মাল রিয়াকশন ফোর্স, তার একটা কম্পোনেন্ট কোন দিকে কাজ করছে? এই দিকে। মানে তার কম্পোনেন্টটা কারটাকে রাস্তার বাইরে যাওয়া থেকে আটকাবে। তার মানে ফ্রিকশন তো আছেই, টায়ারের সঙ্গে রাস্তার একটা ফ্রিকশন তো আছেই, তার সাথে সাথেও ফ্রিকশনকে হেল্প করছে কে? এই যে আমি নর্মাল রিয়াকশন ফোর্সটা পেলাম তার একটা কম্পোনেন্ট, যে কম্পোনেন্টটা এই যে আর সাইন থিটার দিকে কাজ করছে। এখন কথা হচ্ছে ফ্রিকশন কোন দিকে কাজ করবে? আচ্ছা, এই কেসে কিন্তু ফ্রিকশন দুদিকেই কাজ করবে। আমরা আপাতত একদিক দিয়ে আগে শিখি, সেটা হচ্ছে অবভিয়াসলি আমি তো চাইছি কি গাড়িটাকে বাইরে যাওয়া থেকে আটকাতে, মানে যাতে আউটওয়ার্ড স্কিড না করে, ঠিক আছে? তাহলে ফ্রিকশন অবভিয়াসলি কোন দিকে কাজ করবে? এই দিকে। এইটা হচ্ছে ফ্রিকশন। আচ্ছা, ফ্রিকশনের কম্পোনেন্ট গুলো একটু বুঝি। আচ্ছা, ফ্রিকশন তো এদিকে কাজ করছে, আমি যদি পাথটা ফলো করি মানে তো এইরকম, এটা তো ফ্রিকশনের রাস্তা, এইটা থিটা মানে এইটাও থিটা, ভার্টিক্যালি অপোজিট। আমি নিচে একটু দেখিয়ে দিচ্ছি, তার মানে এই যে ফ্রিকশন কাজ করছে এই অ্যাঙ্গেলটা তো থিটা হচ্ছে, তাহলে এই কম্পোনেন্টটা কি হবে? এফ কস থিটা, এই কম্পোনেন্টটা কি হবে? এফ সাইন থিটা, তাই তো? এইটা মাথায় রাখো, এই পার্টটা মুছে দিচ্ছি। হলো? আচ্ছা, দেখা যাক তাহলে কিভাবে ফ্রিকশন আর নর্মাল রিয়াকশন ফোর্সের একটা কম্পোনেন্ট মিলে কারটাকে আউটওয়ার্ড স্কিড করা থেকে আটকাচ্ছে। আচ্ছা, তাহলে ওর জন্য যে সেন্ট্রিপিটাল ফোর্সটা দরকার কি হবে? এম ভি স্কোয়ার বাই আর। আচ্ছা, এইখানে সেন্ট্রিপিটাল ফোর্সটা কে দিচ্ছে? শুধু ফ্রিকশন কিন্তু আর নেই, একে সেন্ট্রিপিটাল ফোর্সটা দিচ্ছে কে? নর্মাল রিয়াকশন ফোর্সের আর সাইন থিটা কম্পোনেন্টটা প্লাস ফ্রিকশনের এফ কস থিটা কম্পোনেন্টটা, এই দুজন মিলে কি দিচ্ছে? দরকারি সেন্ট্রিপিটাল ফোর্সটা, মানে কারটাকে ওই পাথে রাখার জন্য আমার যে সেন্ট্রিপিটাল ফোর্সটা দরকার। ঠিক, এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন দিচ্ছি। আর খেয়াল করে দেখো, এমজি প্লাস এফ সাইন থিটা, এমজি প্লাস এফ সাইন থিটা, এই দুটোই তো নিচের দিকে কাজ করছে। একটা বডিটার ওয়েট যে নিচের দিকে কাজ করছে, আর একটা হচ্ছে ফোর্সের একটা কম্পোনেন্ট, সরি ফোর্স বলছি, ফ্রিকশনের একটা কম্পোনেন্ট। তাহলে এমজি প্লাস এফ সাইন থিটা, এইটা কাকে ব্যালেন্স করছে? নর্মাল রিয়াকশন ফোর্সের একটা কম্পোনেন্ট যেটা হচ্ছে আর কস থিটা। তাহলে কি এখান থেকে আমি বলতে পারি আর কস থিটা মাইনাস এফ সাইন থিটা ইকুয়াল টু এমজি? এটাকে আমি 2 নাম্বার ইকুয়েশন দিলাম। দেখো ক্লিয়ার কিনা? তাহলে দরকারি সেন্ট্রিপিটাল ফোর্সটা কে দিচ্ছে? আর সাইন থিটা প্লাস এফ কস থিটা, মানে নর্মাল রিয়াকশন ফোর্সের একটা কম্পোনেন্ট আর ফ্রিকশনের এই দিকের যে কম্পোনেন্টটা, দুজনে মিলে চাইছে কারটাকে এই পাথেই রাখতে যাতে কারটা আউটওয়ার্ড স্কিড না করে। আর কারটার ওয়েট আর ফ্রিকশনের আরেকটা কম্পোনেন্ট, তারা মিলে নর্মাল রিয়াকশন ফোর্সটাকে ব্যালেন্স করছে। মানে কারটা তো আর ওপর নিচ করছে না, না, মানে নর্মাল রিয়াকশন ফোর্সকে ব্যালেন্স করছে কে? ওয়েট আর এফ সাইন থিটা। আচ্ছা, আমি 1 নাম্বার ইকুয়েশনকে 2 নাম্বার ইকুয়েশন দিয়ে ডিভাইড করে দিই, তাহলে কি পাবো? আর সাইন থিটা প্লাস এফ কস থিটা বাই আর কস থিটা মাইনাস এফ সাইন থিটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, আর নিচে থাকছে এমজি। এম এম কাটলো। আচ্ছা, এবার আমি যদি এলএইচএস এর নিউমারেটর ডিনোমিনেটর দুটোকেই আর কস থিটা দিয়ে ডিভাইড করি, আমি কি পাবো? নিউমারেটর ডিনোমিনেটর দুটোকেই আমি আর কস থিটা দিয়ে ডিভাইড করব। তাহলে এই পার্টটা কি থাকছে? আর আর ক্যান্সেল হবে, সাইন বাই কস মানে হবে হচ্ছে ট্যান থিটা প্লাস আর কস থিটা দিয়ে ডিভাইড করছি মানে কস কস ক্যান্সেল হবে, এখানে পড়ে থাকবে এফ বাই আর বাই, এটা যদি আর কস থিটা দিয়ে ডিভাইড করি 1 মাইনাস এফ বাই আর সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা। ক্লিয়ার?
এই অবধি হয়েছে? তাহলে RHS এ কি থাকছে? ভি স্কোয়ার বাই আর জি। ঠিক? আচ্ছা চলো ওপরের পার্টটা মুছছি। আচ্ছা এই যে এফ বাই আর, এই এফ বাই আর কে আমি কি লিখতে পারি? কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কি পড়েছিলাম? মিউ আর, সেটাই তো ফ্রিকশন। ফ্রিকশন মানে কি পড়েছিলাম? মিউ আর মানে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন আর নরমাল রিঅ্যাকশন ফোর্স। এখান থেকে এফ বাই আর মানে কি আমি মিউ বলতে পারি, মানে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তাহলে এখানে এফ বাই আর এর জায়গায় আমি মিউ বসাবো। এগুলো ফ্রিকশন চ্যাপ্টারে আছে, ফ্রিকশন চ্যাপ্টার পড়লে এটা জানতে পারবে। তাহলে কি হচ্ছে? tan থিটা প্লাস এফ বাই আর মানে আমি বসাবো মিউ বাই 1 মাইনাস মিউ tan থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। হলো? আচ্ছা এখান থেকে আমি ভি স্কোয়ার ইকুয়াল টু কি পাচ্ছি? ভি স্কোয়ার ইকুয়াল টু আর জি ইন্টু tan থিটা প্লাস মিউ বাই 1 মাইনাস মিউ tan থিটা। আমি তো ভেলোসিটি বার করছি। হলো? আচ্ছা এইটা মুছছি। এখান থেকে আমি বলতে পারি ভি কত? রুট ওভার আর জি tan থিটা প্লাস মিউ বাই 1 মাইনাস মিউ tan থিটা। মানে এইটা হচ্ছে ভেলোসিটি, মানে ম্যাক্সিমাম ভেলোসিটি যেটায় চললে কারটা এই পাথটা ফলো করতে পারবে। কেন? কারণ এখানে শুধুমাত্র ফ্রিকশন ওকে বাঁচাচ্ছে তাই না, ফ্রিকশনের সাথে সাথে নর্মাল রিঅ্যাকশন ফোর্সের একটা কম্পোনেন্টও ওকে হেল্প করছে এই পাথে থাকতে। ঠিক তো? আচ্ছা এখন আমি যদি একটা আইডিয়াল কেস ভেবে নিই, আইডিয়াল কেস মানে মনে করো রাস্তায় কোনো ফ্রিকশন নেই, মানে শুধুমাত্র নর্মাল রিঅ্যাকশন ফোর্সের কম্পোনেন্টের উপর যদি আমাকে ডিপেন্ড করতে হয় স্কিড না করার জন্য, তাহলে কি হবে? মানে ফ্রিকশন তো অবভিয়াসলি থাকবে, ওই জন্য একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন। মনে করো ফ্রিকশন নেই, সেক্ষেত্রে কি হবে? আচ্ছা ফ্রিকশন যদি না থাকে মিউ জিরো হয়ে যাবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? মিউ যদি জিরো হয়ে যায় তাহলে ভি ইকুয়াল টু কত হচ্ছে? রুট ওভার আর জি, এটা জিরো, এটা জিরো মানে এই পার্টটা পুরো জিরো, মানে আর জি tan থিটা। তাই তো? এটা কখন? যদি ফ্রিকশন না থাকে। হলো? তাহলে আমার এটা মানে এটা হচ্ছে আমার সেফ লিমিট, মানে ফ্রিকশন যদি না থাকে আমাকে এই স্পিডে ম্যাক্সিমাম চলতে হবে। এই স্পিডে চললে আমি শুধুমাত্র আর সাইন থিটার উপর ডিপেন্ড করে এই পাথটা ফলো করতে পারবো। ঠিক আছে? আচ্ছা সেক্ষেত্রে আমি যদি বলি এখান থেকে অ্যাঙ্গেলটা বার করতে, মানে অ্যাঙ্গেল অফ ব্যাংকিং, মানে কারণ আমি তো ধরছি ফ্রিকশন নেই, তাহলে রাস্তাটাকে কতটা ইনক্লাইন করতে হবে যাতে কারটা মানে ওই পাত্রে ফলো করে আসতে পারে, স্কিড না করে। তাহলে এই এই অবস্থায় আমি কি থিটা বার করতে পারবো? অবভিয়াসলি। দেখে নাও কি দেখেছিলাম, ভি স্কোয়ার মানে তাহলে কি হবে? আর জি tan থিটা। এখান থেকে কি বলা যায়? tan থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, তাই তো? তাহলে থিটা ইকুয়াল টু কি হবে? tan ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি। এইটা হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ ব্যাংকিং। কখন? যদি ফ্রিকশন না থাকে। যদিও এর থেকে কম অ্যাঙ্গেল করলেই হবে, কারণ ফ্রিকশন তো থাকবেই। আমি তো শুধুমাত্র নর্মাল রিঅ্যাকশন ফোর্সের কম্পোনেন্টের উপর ডিপেন্ড করছি না, অবভিয়াসলি ফ্রিকশন আছে। ক্লিয়ার? আচ্ছা একটা কথা ভেবে দেখো, আমি প্রথমে বলেছিলাম যে এইখানে ফ্রিকশন দুদিকেই কাজ করবে, আমরা তো এই ডাইরেকশনের ফ্রিকশনটা পড়লাম, তাই তো? আচ্ছা যদি
আমি যা সেফ লিমিট তার থেকে বেশি স্পিডে যাই, তাহলে কি আমি একদম বেরিয়ে যাব? তা তো না, ওই আগেরটার মতো আমি তখন এই পাথে ঘুরতে পারবো না, আমাকে বেশি রেডিয়াস নিয়ে ঘুরতে হবে। হ্যাঁ অবভিয়াসলি তার একটা লিমিট আছে, স্পিড বাড়তে বাড়তে এমন জায়গায় চলে গেল তখন হয়তো আমি এই পাথ থেকে ছিটকে বাইরে পড়ে গেলাম। ঠিক আছে, মানে আমি যদি প্রচন্ড স্পিডে ঘুরি আমি অবভিয়াসলি ছোট রেডিয়াসে ঘুরতে পারবো না, আমাকে বড় রেডিয়াস নিয়ে ঘুরতে হবে। ঠিক আছে, আচ্ছা যদি আমি এর থেকে কম স্পিডে যাই, এর থেকে ধরো স্পিডটা একটু কম হলো, সেক্ষেত্রে কি হবে? তখন কিন্তু ওর গাড়িটা টেন্ডেন্সি কি হবে? নিচের দিকে নামার। তখন কিন্তু ফ্রিকশন কাজ করবে এই ডাইরেকশনে, মানে একটু ভেলোসিটি কম হওয়া মানে আমি একদম ছিটকে নিচে এসে পড়বো বা ইনক্লাইন পাথ থেকে একদম ডাউনে চলে যাবো তা কিন্তু না, আমার টেন্ডেন্সি তখন হবে নিচে আসার। তখন অবভিয়াসলি রোডটার ফ্রিকশন তো আছে, ও আমাকে তখন আটকাবে। হ্যাঁ মানে এক্ষেত্রে ভেলোসিটি কম করতে করতে খুব কম হয়ে গেলে হয়তো আমি স্লাইড করবো নিচের দিকে, অবভিয়াসলি মানে একটা খাড়াই রাস্তা দিয়ে আমি যদি দাঁড়িয়ে থাকতে তো পারবো না, বা খুব কম ভেলোসিটি নিয়ে চলতে পারবো না, আমাকে যদি ঘুরতে হয় একটা মিনিমাম ভেলোসিটি নিতে হবে। আমি বলছি এটা তো আমার ম্যাক্সিমাম ভেলোসিটি ছিল, এর কম যদি ভেলোসিটি হয় তাহলে কি আমি পড়ে যাব? ব্যাপারটা তা না, এর একটু কম ভেলোসিটি হলে আমি হয়তো টেন্ডেন্সি হবে এদিকে আসার, তবে তখন কিন্তু চাকার রোডটার যে ফ্রিকশন, তখন ফ্রিকশনটা এইদিকে কাজ করবে, তখন কিন্তু ফ্রিকশনটা আমাকে আটকাবে, আমি হয়তো আর একটু কম রেডিয়াস নিয়ে ঘুরবো। বোঝা গেল? এখানে এইটাই হচ্ছে আমার ব্যাংক রোডে, যেটা আমার নর্মাল রিয়াকশন ফোর্সের কম্পোনেন্টও ফ্রিকশনের সাথে সাথে গাড়িটাকে হেল্প করছে রাস্তায় থাকার জন্য, যাতে আমি বাইরের দিকে স্কিড না করি। কারণ ওই যে বললাম শুধুমাত্র ফ্রিকশনের উপর আমরা ডিপেন্ড করব না, এক, আর দুই, প্রচন্ড ফ্রিকশন হলে তো গাড়ির চাকাও নষ্ট হবে, যেটাকে আমরা ওয়্যার এন্ড টিয়ার বলি। মেশিন পার্টস এর ক্ষেত্রে আমরা পড়েছি না, ওয়্যার এন্ড টিয়ার মানে পার্টসটা নষ্ট হওয়া। ঠিক আছে, ফলে আমরা শুধুমাত্র ফ্রিকশনের উপর ডিপেন্ড করব না, বড় বড় হাইওয়েতে যেখানে গাড়িগুলো অনেক স্পিডে চলে সেখানে কিন্তু কার থাকে সেটা আমরা ওইভাবে দেখতে পাই না, কারণ মানে অনেকটা ইনক্লাইন তো থাকে না, সামান্য একটু ইনক্লাইন থাকে, যাতে ছিটকে না বেরিয়ে যায় খুব স্পিডে চললেও। শুধুমাত্র ফ্রিকশনের উপর ডিপেন্ড সেখানে করে না, নর্মাল রিয়াকশন ফোর্সের কম্পোনেন্টও সেখানে হেল্প করে। ক্লিয়ার? চলো আচ্ছা, এবার আমরা দেখব বেন্ডিং অফ আ সাইক্লিস্ট। সাইকেলের চাকার সাথে রাস্তার ফ্রিকশন ভীষণ কম হয়, আমরা সেটা নেগলিজেবল ধরতে পারি, ভীষণ কম হয়। এক্ষেত্রে আমরা যখন সাইকেল চালাই এবং কোনো সার্কুলার পাথে আসে আমাদের টার্ন নিতে হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু বেন্ড করি নিজেদেরকে, মানে সাইকেল যখন আমরা চালাচ্ছি যদি কোনো টার্ন নিতে হয় আমাদের, আমরা কিন্তু নিজেদেরকে বেন্ড করি। কি হয় দেখা যাক। এটা সাইকেল সামনের দিক থেকে দেখছি, এটা থিটা, মানে আমি যখন কোনো সার্কুলার পাথে আছি সাইকেল চালাচ্ছি তখন টার্ন নেওয়ার সময় আমরা নিজেদেরকে বেন্ড করি, মানে সাইকেলটাকে বেন্ড করি একটু। কেন? কারণ যেহেতু চাকার সঙ্গে রাস্তার ফ্রিকশন ভীষণ কম, তাই আমরা যাতে স্কিড না করি তার জন্য দরকারি সেন্ট্রিপিটাল ফোর্সটা আমরা নেব কার থেকে বা পাবো কার থেকে? দেখো সাইকেলটার ওয়েট কাজ করছে নিচের দিকে mg, নর্মাল রিয়াকশন ফোর্স কাজ করছে এইদিকে r, এইটা থিটা মানে এইটাও থিটা, ভেক্টরটা যে কম্পোনেন্টের সঙ্গে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে সেটা অলওয়েজ কসে হয়, তাহলে এটা হবে r cos থিটা, তার সঙ্গে পারপেন্ডিকুলার যে থাকে সে হয় সাইনে, মানে এটা হবে r sin থিটা। তার মানে আমি যখন সাইকেল নিয়ে একটা সার্কুলার পাথে যাচ্ছি, টার্ন নেওয়ার সময় আমাদেরকে বেন্ড করতে হয় সাইকেলটাকে। কেন? এই যে আমি বেন্ড করলাম, ফলে নর্মাল রিয়াকশন ফোর্সের একটা কম্পোনেন্ট আমাকে স্কিড করা থেকে বাঁচাবে, আটকাবে, কারণ ফ্রিকশন তো নেগলিজেবল, ফ্রিকশন নেই অলমোস্ট। তাহলে প্রয়োজনীয় সেন্ট্রিপিটাল ফোর্সটা আমাকে কে দিচ্ছে? আর সাইন থিটা।
আচ্ছা, ওয়েট কে ব্যালেন্স করছে কে? আর কস থিটা, একে 1 নাম্বার দাও, একে 2 নাম্বার। এখন আমি 1 কে 2 দিয়ে ডিভাইড করি, তাহলে আর আর ক্যান্সেল হবে, সাইন বাই কস মানে হবে tan থিটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর ইন্টু এম জি। এম এম ক্যান্সেল হলো, tan থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি। এই যে tan থিটাটা মানে থিটাটা পেলাম, মানে এতে অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে। দেখো যদি ভি এর ভ্যালু বেড়ে যায়, মানে সাইকেলের স্পিডটা বেড়ে যায়, সেক্ষেত্রে আমার কিন্তু থিটাটা বাড়বে, মানে আমাকে বেশি বেন্ড করতে হবে। মানে আমি যদি বেশি স্পিডে টার্ন নিতে চাই, তাহলে আমাকে অনেকটা বেন্ড করতে হবে সাইকেলটাকে। আর যদি আর এর ভ্যালু কমে যায়, মানে রাস্তাটার সার্কুলার পাথটার রেডিয়াস ভীষণ কম হয়, মানে ধরো কোনো শার্প টার্নিং আছে, সেক্ষেত্রেও কিন্তু আমাকে বেশি বেন্ড করতে হবে সাইকেলটাকে। মানে ধরো একটা শার্প টার্নিং আছে, আমি স্পিডটা খুব একটা কমাতে চাইছি না, সেক্ষেত্রে আমি কি করে ঘুরবো? আমাকে কিন্তু সাইকেলটাকে বেশি বেন্ড করতে হবে। ফলে থিটার ভ্যালু বাড়বে দুভাবে, এক, যদি আমার ভেলোসিটি বেশি হয়, মানে সাইকেলটার স্পিড বেশি হয়। দুই, যদি আর কম হয়, মানে সার্কুলার পাথটার রেডিয়াস কম হয়, কোনো শার্প টার্নিং থাকে, তখনও কিন্তু আমাকে থিটাটা বাড়াতে হবে, মানে সাইকেলটাকে বেশি বেন্ড করতে হবে। বোঝা গেল? ঠিক আছে, আজকে এই অবধি। থ্যাংক ইউ।